আমাদের চিফ গেস্ট ডাক্তার রজত চট্টোপাধ্যায়, যিনি আমি একটা বই নিয়ে এসেছি আমার ছিলাম 1994-এ বললাম, 9 বছর আগে। ইনফর্মাল ভাবে বক্তব্য বলে উনি আমায় কিনে তখনকার বললেন স্যারও কিছুটা জানেন। কালকেই আমরা প্রায় 7:30টা অব্দি আমরা বিজ্ঞান ভবনে ছিলাম, দুদিন ধরে ভারত সরকারের বিজ্ঞান ভবনে। যদিও খুবই 1 এপ্রিল সবেমাত্র আমরা পেয়েছিলাম অনুষ্ঠানটা করার জন্য, পারমিশনই পেলাম 1 এপ্রিল। এত দেরি ওনাদের লাগে হোমিওপ্যাথি সম্পর্কে পারমিশন দিতে। যদিও যোগের 100 বছর পূর্তি চলছে, তার 75 দিন, 100 দিন, 25 দিন থেকে 50 দিন থেকে অনুষ্ঠান হচ্ছে। আর আমাদের 10ই এপ্রিলের অনুষ্ঠান, আমাদের 1 এপ্রিল সন্ধ্যা হলে আমরা পারমিশন পেলাম। তো সেই অনুষ্ঠান ছিল, যাই হোক পেলাম তো। এবং দীর্ঘদিন আগে বাম সরকার একবার হোমিওপ্যাথিক দিবস বলে পালন করেছিলেন, মনে আছে। তারপরে সবাই ভুলে ভুলে যান 10ই এপ্রিলের দিনটা। ওই একটা 10,000 টাকা, কখনো 50,000 টাকা, একবার 30,000 টাকা পশ্চিমবঙ্গ সরকার দিয়েছিলেন। তা সরকারি জায়গা থেকে প্যাট্রোনেজ পেতে মানুষের ভালোই লাগে যে হোমিওপ্যাথির জন্য। আমরা তো ঢুকেছি, আমরা খুবই, আমি এখানে যারা আছেন ওনাদের তুলনায় তো আমি অনেক ছোট, তবে ছোট হতে হতে বুড়ো হয়ে গেলাম কবে জানি না। রিটায়ারমেন্টের সময় এসে গেল, 2 বছর 2.5 বছর পরে আমার রিটায়ারমেন্ট, 60 বছরের হিসাব ধরলে। তা শেষ বয়সে হঠাৎ করে নতুন দায়িত্ব। ডক্টর মহাদেব বের হয়েছেন, আমার আগে ক্যালকাটা হোমিওপ্যাথির প্রিন্সিপাল ছিলেন। সবার আগে আমার যেটা ভুল হয়ে গেছে, আমার সবসময় আজকে যাকে স্মরণ করে অনুষ্ঠান, মহাত্মা খ্রিস্টিয়ান CFS খ্রিস্টিয়ান ফ্রেডরিক স্যামুয়েল হ্যানিম্যান সাহেবকে আমাদের সশ্রদ্ধ প্রণাম, যার জন্য সবকিছু, যার জন্য আসলে এই বইটা হঠাৎ করে উনি সামনে এলেন। তো আমার এখনো অব্দি সেই ছোটবেলাকার ফিলিংসটা, সেই যখন থেকে BHMS পড়ছি আর MD পড়া, সেই সময় কোনো কিছু একটা বই একটু পুরনো বা ওই সমস্ত জিনিস কিছু দেখলেই আমার ভেতরে একটা সংসারে ফিল গুড হরমোন সিক্রেশন হয়। তা এখানে এসে কালকেই আমাদের জয়েন্ট সেক্রেটারি বলছিলেন যে কোথায় কি হবে সবকিছু ফিক্স থাকে, আপনি কোনো কিছু ঠিক করে রাখতে পারবেন না। আমাকে অনেকদিন আগে থেকে সজলদা হঠাৎ করে বললেন যে এরকম একটা প্রোগ্রাম হবে, আসবে না? হ্যাঁ আসবো। আমি কালকে অত্যন্ত অসুস্থ ছিলাম, মানে আমি পরশুদিন থেকে অসুস্থ, 10ই এপ্রিল থেকেই অসুস্থ। 9 তারিখে 8 তারিখে আমাদের একটা ট্রিমেন্ডাস কাজ হয়েছে, নতুন ধরনের ওয়ার্কশপ করেছি আমরা রাত্রি 9টা অব্দি আমাদের কাউন্সিলে, এবং তাতে সারা ভারত থেকে সমস্ত লোক গেছিলেন। যাই হোক, আমাদের নির্বাচনের জন্য খালি পশ্চিমবঙ্গ থেকে 2 জন ছিলেন, তাদেরকে পারমিশন দেয়নি আমাদের গভর্নমেন্ট, ফলে আমাদের পশ্চিমবঙ্গ থেকে কোনো প্রতিনিধি ছিলেন না, আমি ছাড়া। তা আমি প্রোগ্রামটা চালিয়েছিলাম। তা সেখানে একটা সিলেবাস দিয়ে আমরা একটা একদম অন্য রকমের একটা জিনিস করলাম, যেটা নতুন রকমের। তা সেটা করতে গিয়ে দুদিনে এত এক্সজশন এবং এত এসির এক্সপোজার, আমি তাতে অত্যন্ত অসুস্থ হয়ে যাই। কালকেও আমি খুব অসুস্থ ছিলাম। ইনফ্যাক্ট কালকে আমাকে ফ্লাইটে বিজনেস ক্লাসের একদম 1 নম্বরে কনস্ট্যান্ট হট ওয়াটার বা এই সমস্ত নিয়ে আমার সাইনোসাইটিসে, আমার যদি অন্য কোনো অসুস্থতা নেই, কিন্তু আই ওয়াজ ফিলিং সিক। আমি ভাবতে পারছিলাম কলকাতায় আসতে পারবো কিনা। আমি বাড়িতেও বলেছিলাম যে আমি কিন্তু সেরকম অসুস্থ নই, যা অসুস্থতা আমার রাত্রের পরে থেকে হচ্ছে, সিভিলিস প্রিডমিনেন্টেড। তা সেই জন্য আমি সকালবেলাটা ম্যানেজ করে দেবো, সন্ধ্যার আগে যাবো। তাই আসতে পেরেছি, এটা আমি খুব ধন্য, এবং আরো বেশি ধন্য যে এরকম একটা বই পেলাম। যদি উনি সজলদাকে দিলেন, তা সেটা সজলদা আমাকে দিলেন। তো এটা আমার যোগাযোগ, আমার ভাগ্য। তা আমিও খুব দুর্ভাগ্য যে আমি এই বইটা পড়িনি। না, আমারও খুব দুর্ভাগ্য যে আমি এই বইটা পড়িনি, কারণ আমার খুব গর্ব আছে যে এমন কোনো বই নেই। এটা নিয়ে আমার ডাক্তার সুভাষ সিং বা ডাক্তার LM খানের সঙ্গে, আমার আগে ডাক্তার জোয়ারদারের সঙ্গে আমাদের খুব একটা ঠান্ডা প্রতিযোগিতা ছিল যে কে কোন বই পড়েছে। যেমন আমি একটা বই পড়েছিলাম যেটা কেউ পড়েনি কোনোদিন। অনুপম বাবু রয়েছেন, উনি মহেশ ভট্টাচার্যের, আমি মহেশ ভট্টাচার্য থেকেই পাশ করেছি। আপনি হয়তো জানেন না, আমি 1987 সালে BHMS এ ঢুকি এবং কোন রকম সাপ্লিমেন্টারি না পেয়েই পাশ করি।
কোন রকম ফেল টেল করিনি, কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের দৌলতে আমার পাশ করতে 9 বছর লেগেছে। হ্যাঁ, আমি 87-তে ঢুকে আমরা 96-এ বেরিয়েছিলাম। আপনি ভাবুন, একটা মানুষের আজকের দিনে 5.5 বছরে সবাই বেরিয়ে যাবো, আমরা 5.5 বছরেই বার করে দিই। যখন একটা ইউনিভার্সিটিতে আমরা ঢুকেছি 3 মাস এদিক ওদিক হয়। আমাদের সময় 5.5 বছর ইন্টার্নশিপ নিয়ে আমাদের 9 বছর 9.5 বছর লেগেছিল। 4টে বছর আমাদের একদম গোল্ডেন পিরিয়ড আমাদের কেটে দিয়েছে। আমাদের সময় চাকরি পাবলিক সার্ভিস কমিশন দিয়ে চাকরি পাই। ডাক্তার সুভাষিস গাঙ্গুলি, যিনি এখন বিএনডিতে ভারপ্রাপ্ত প্রিন্সিপাল আছেন, এমডি পাইনি, পেয়েছিল আগে মডার্ন মেডিসিনে এবং আমাদের কোনো কোটা ছিল না, এবং আয়ুর্বেদের একজন পেয়েছিলেন, আর মেডিকেল অফিসার থেকে পেয়েছিলেন ডাক্তার প্রদীপ বাইরি, রাকেশ সিং, কিন্তু কোনোদিন টিচার থেকে কেউ কোনোদিন পায়নি। তাই কোনো আইন ছিল না, তাই আমাকে বলেছিলেন যে আপনাকে হবে না, আপনি স্টাইপেন্ড নিয়ে পড়ুন, 5,000 টাকার স্টাইপেন্ড। তখন আমার মাইনে ছিল 21,000 টাকা ওই সময়, আর 5,000 টাকার স্টাইপেন্ড, এত ধার, বাবা মারা গেছেন, আমি কিন্তু মাথা নোয়াইনি। তাই 12 মাসের লড়াই আলটিমেটলি, আমার মনে আছে কোনো স্বাস্থ্যমন্ত্রী আমাকে ডেকেছিলেন, বলছিলেন আপনার কেন হচ্ছে না। আমাকে ডাইরেক্ট, আমি নাম নামিয়ে পারছি না, ডাক্তার গৌতম নাথ বলে একজন ছিলেন, তিনি আমাকে ডাইরেক্ট বলেছিলেন তুমি আমার স্বাস্থ্যমন্ত্রীর কাছে যাও। আমি গেলাম, বললাম, পরের দিনে আমার অর্ডার বেরোলো, এবং আলটিমেটলি 11 মাসের সব শুদ্ধ। এবং আমি ঋণী সরকারের কাছে ওই সময় যে তারা আমাকে হোমিওপ্যাথির জন্য স্টাডি লিভ উইথ পে এটা অ্যালাউ করলেন, এবং সেই থেকে আমার এমডি করা। ফলে লড়াই সব জায়গাতেই থাকে। পিএইচডি তেও প্রথম বছর পাশ করার নেই হেলথ ইউনিভার্সিটিতে। আমি আজকের দিনে ছেলেরা পড়াশোনা করছে, আমাদের ছাত্র তো কি দারুণ দারুণ পড়াশোনা করছে, ওদের জন্য আমাদেরকে কিছু ভালো জিনিস করে রাখতে হয়। আমি প্র্যাকটিস অফ মেডিসিনের টিচার, আমি 27 বছর গভর্নমেন্ট সার্ভিস করছি, একদম পাক্কা। হ্যাঁ, 99 সাল থেকে ধরলে 26 আমি গভর্নমেন্ট সার্ভিসে আছি। প্রথম থেকেই গ্রুপে সার্ভিসে রয়েছি, এবং প্রথমে ঢুকে আমরা ভেবেছিলাম ছেলেরা খুব ভয়ঙ্কর ভালো হবে, সেই জন্য সেই ডেভিডসন হ্যারিসনের একদম লেটেস্ট এডিশন কিনে নিয়ে আমার প্র্যাকটিস অফ মেডিসিন পড়ানো। 2 বছর পড়ার পরে আমি দেখলাম ছেলেরা খুব সাধারণ টাইপের পড়াশোনা করে, ও তো হায়ার স্ট্যান্ডার্ডে করে না, 1-2 ছাড়া। তখন বুঝলাম এদেরকে মাঝারি মানের বললেই হবে, বেশি বললে আমি আমার অপ্রিয় হয়ে যাবো। কারণ ভালো ছেলেরা তো সবসময় ভালো থাকবে, প্রিয় হতে হবে মাঝারি ছেলেদের কাছে বা বিলো অ্যাভারেজ ছেলেদের কাছে। তাদের জন্য পড়ানো শুরু করলাম। তা করতে করতে আমি একটা জিনিস বুঝলাম যে আমাকে কিন্তু কিছু টুল সবসময় রাখতে হবে। প্রথমেই কখনো আপনি একদম স্টেরয়েড দিয়ে ফেলবেন না ট্রিটমেন্টে। তাহলে আমরাও পড়ানোর সময় আমাদের হাতে কিছু অস্ত্র রেখে রাখি। আজকালকার ছেলেরা এত ভালো হয়, আমার এখনো মনে আছে আমার সেকেন্ড ক্লাস আমাকে ডক্টর রথিন ব্যানার্জিকে আমি গিয়ে বললাম, স্যার কি পড়াবো, আমি নতুন টিচার এসেছি। বলে তুমি কি নার্ভাস সিস্টেম পড়ি না? প্রথমেই নার্ভাস সিস্টেম, যেহেতু আমি পড়াশোনার সঙ্গে যুক্ত ছিলাম, এবং এইচএমআই হোমিওপ্যাথিক মেডিকেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার কল্যাণে, এইচএমআই এর কল্যাণে আমাদেরকে সবসময় কিছু না কিছু বলতে হতো। সেই বলার জন্য একটা তৈরি ছিলাম, ঠিক আছে গিয়ে পড়াবো, এবং পড়ালাম খুব সুন্দরভাবে ওদেরকে পড়ালাম, সিভিয়ে পড়ালাম। ওদেরকে গিয়ে বলতো তোদের কি হয়নি, বললাম ওদের স্ট্রোক হয়নি। তখন স্ট্রোক বলতো না, স্ট্রোক পরে এসছে, তখন সিভিয়ে বলতো, সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট পড়ালাম, সবকিছু হলো। হওয়ার পরে সবাই খুব ভালো বললো। চলে আসছি, একটি ছেলে হাত তুলে আমাকে জিজ্ঞাসা করলো, স্যার প্লিজ টেল মি অ্যাবাউট লেন্টিকুলার ইনফার্ক্ট অ্যান্ড ইটস কমপ্লিকেশন। আমি লেন্টিকুলার ইনফার্ক্ট জানি কোথায় হয়েছে, ল্যাকুনার ইনফার্ক্টের একটা কমপ্লিকেশন which is related to something emotional limbic system। আমি ল্যাকুনার ইনফার্ক্ট জানি, কিন্তু লিম্বিক সিস্টেম আমি বললাম ভাই আমি জানি না, এটা আমি একটু দেখে শুনে আসবো। আমার যা পড়াশোনার বিদ্যা তাতে এটা আমার নেই কোনো বইতে। আমি সত্যি বই উল্টোলাম, দেখলাম কোথাও লেখা নেই। আমি ডাক্তার সব আমাদের সিনিয়র ডাক্তারদের জিজ্ঞেস করলাম, আপনারা ডাক্তার ডিপালের নাম হয়তো শুনবেন, খুব বিখ্যাত ডিপাল ছিলেন। ডিপাল অব্দি বললেন রজত আমি কিন্তু এরকম কিছু শুনিনি কোথায়। তা একজন ছিলেন এরকম এনআইএস রিটায়ার করে গেছেন, বসদা বলতাম আমরা, ডি বোস, ও পড়ার একদম ভোরাসিয়াস অ্যাপেটাইট। ওকেও বললাম যে বসদা এরকম একটা স্টুডেন্ট কিন্তু প্রথম দিনে নাড়িয়ে দিয়েছে, আমি কিন্তু কোথাও পাইনি, এটা জিনিস কোথায়? বসদা বললো আরে এটা তো এখানেও নেই, আমি তোমাকে দেখবো। আমি জানতাম বসদাও খুঁজছে, আমিও খুঁজছি। তখন এত আমি বলছি কিন্তু 99-2000-এর কথা। তাহলে সেই সময় আমার মনে আছে এখনো, বসদা আমাকে ফোন করেছিল রাত্রি 1:45, এবং এত মোবাইলেরও তখন ব্যাপার ছিল না, আমার বাড়ির ফোনে ফোন করেছিলেন, করে বলতে রজত এই জাস্ট 3 দিন হলো হ্যারিসন ওর একটা যে এডিশন করেছে, ইন্টারনেট এডিশন নতুন, ওইখানে তাতে এই ল্যাকুনার ইনফার্ক্টের সঙ্গে এম্বোলাস এটা একটা 2 লাইন যোগ করেছে। তারপর ওই ছেলেটা তা পড়েছে, পড়ে ও আমাকে টেস্ট করছে যে কেমন টিচার এসছে, আমার নতুন পিএসসি দিয়ে এসছে, নতুন টিচার দেখে নিয়ে একটু। আপনি ভাবুন, তাহলে দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড অফ ওয়ান স্টুডেন্ট অ্যারাউন্ড 2000 তাহলে। এবং আমি পরে দেখলাম আমাকে তখন, আমরা 1-1.5 বছরের মধ্যে এই ধরনের ছেলেদের জন্য তখন কি করলাম, আমরা ওই ডেভিডসন হ্যারিসনের গ্রুপ আছে যারা প্র্যাকটিস অফ মেডিসিন টিচিং পড়ায় সারা পৃথিবী জুড়ে, তারা চাইলে তার ভিতরে ঢুকতে পারে। আমরা ঢুকে গেলাম,
এবং আমাদের যখনই যা চেঞ্জ হতো, নতুন লাইন অ্যাডিশন হতো বা পুরনো লাইন বাদ যেত, আমাদের মোবাইলে তার মেসেজ আসে, মানে ইন্টারনেটে বা ইমেলে মেসেজ আসে, এখনো আসে, আমি এখনো যুক্ত আছি। যা চেঞ্জ হবে আমি জানতে পারি, যাতে কোনো ছেলে আমাকে বোকা বানাতে না পারে। যেরকম খুব ওয়ার্ডস টাইপের একদম স্ট্যান্ডার্ড নেমে যাচ্ছে, আবার কিছু কিছু ছেলে অসম্ভব ভালো পড়াশোনা করছে। ফলে আপনাকে কিন্তু তুলে সব রকমের অস্ত্র রাখতে হবে। আমি যে প্রসঙ্গে বলছিলাম যে ছেলেরা আজকাল খুব ভালো পড়াশোনা যেমন করছে প্রচন্ড, কিন্তু তেমনই ভাবতে হবে এনআইএস থেকে শুরু করে ক্যালকাটা বা প্রাইভেট কলেজেও ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে এমসিকিউ এর জন্য টিউশন নিচ্ছে। আপনারা খবর নিয়ে দেখবেন তারা কি করে এমডি ক্র্যাক করতে হয় আর কি করে সরকারি চাকরি পেতে হয়, তার জন্য ফার্স্ট ইয়ারের মাথাটা ঢুকিয়ে সেকেন্ড ইয়ার থেকে তারা টিউশন নিচ্ছে সব সাবজেক্টের সঙ্গে ওই এমসিকিউ কি করে পাস করবে। তাহলে যে ছেলেটার এমসিকিউ ওরিয়েন্টেশন পড়াশোনা হয়ে যাচ্ছে, সে সাধারণ একটা লেবারও করতে পারে না, নর্মাল লেবার গিয়ে হসপিটালে করতে পারে না, সাধারণ স্টিচ করতে পারে না, অর্গানল অ্যাপ্লাইড করতে পারে না, মেট্রিমেটিক হরর হরর করে মুখস্থ বলে দেবে, আপনি যা জিজ্ঞাসা করবেন বলে দেবেন, যে তার মানেটা কি সেটা জানেন। এত বোকা ইংল্যান্ডের ডাক্তাররা সবাই মিলে 2 বছর আগে দাঁড়িয়ে ওই রানীর ঘরের সামনে সবাই মিলে একসঙ্গে মেডোডিনাম খাচ্ছে। কে বলছে এই তো আমরা গোছে গোছে মেডোডিনাম খাচ্ছি, আমাদের কিচ্ছু হচ্ছে না, মেডোডিনামের এত সিমটম, গাধারা জানেই না যে ওই রকম গাদা গাদা মেডোডিনাম খেলে কিচ্ছু হয় না। মেডোডিনাম 200 1M 10M বোঝেই না। তুই ওই ক্যালিয়ার 30 বা ক্যালিয়ার 1M 10M ওই ঠিক সূক্ষ্ম পটেন্সিতে 2 বার বা 3 বার একদম লোতে টানা 10 দিন ধরে খা, তোর ভেতরে প্রুভিং হবে। সেটা জানার জন্য সেটাও হোমিওপ্যাথিটা পড়তে হবে। তাহলে এই জায়গাটাই আমাদের খুব অভাব হচ্ছে। আমরা সেই জন্য আমি ন্যাশনাল কমিশনে বা সিসিআরএইচেও গিয়ে সবসময়, যেহেতু একই তলায় আমাদের দুটো তলা দীর্ঘদিন সিসিএইচ ছিল, সিসিএইচ এর সঙ্গে সিসিআরএইচ এর একটা আকাশ পাতাল পার্থক্য ছিল। যেন রিসার্চ তুই তোর ঘর বোঝা, এডুকেশন তোর ঘর বোঝা। আর এডুকেশনের উপরে বেস করেই তো রিসার্চ। রিসার্চ কার উপরে বেস করে হয়? রিসার্চ কিসের উপরে হয়? হোমিওপ্যাথির কেস। তাহলে হোমিওপ্যাথির কেস কি থেকে আসে? পেশেন্ট। তাহলে পেশেন্টকে কে দেখে? হোমিওপ্যাথিক ডাক্তার। তাহলে হোমিওপ্যাথিক ডাক্তার কিভাবে তৈরি হয়? বিএইচএমএস, ডিএমএস, ডিএইচএমএস, এমডি, পিএইচডি পড়ে। তাহলে পড়াশোনার জন্য কে করে? সিসিএইচ, এনসিএইচ। তাহলে তুই যদি এডুকেশনটাকেই ভালো না করিস, তাহলে তোর রিসার্চ করতে ভালো হবে, তোর বেসটাই বলো। সেই জন্য জল মেশাচ্ছে। সমস্ত রিসার্চ একটা পেপার তৈরি করার জন্য হচ্ছে। আর স্ট্যাটিস্টিক্স কে যেরকম তুলি মেরে করা যায় তা দেখিয়ে দিয়েছে আমাদের শুভ্রনীল আর মুনমুন। ডিএনএতে আছে শুভ্রনীল আর মুনমুন, যেভাবে বলবেন যেভাবে চাইবেন পৃথিবীর যে কোনো হায়ার ইন্ডেক্স জার্নাল ওরা পেপার বার করে দেবে। আপনারা দেখে নেবেন ন্যাশনাল ইনস্টিটিউটে ক্যালকাটার আজকের আমাদের পিজির যত ছেলে মেয়ে, তাদের যদি কোনো খুব হাই ইন্ডেক্স জার্নালে লেখা বেরোয়, একটু খোঁজ করে দেখে নেবেন যে কোলে বা সাহা আছে কিনা, তাহলে বুঝে নেবেন যে প্ল্যানটা কার, যে কোথা থেকে স্ট্যাটিস্টিক্যাল বাড়ছে। এই কাজটা স্ট্যাটিস্টিক্যাল। হোমিওপ্যাথ ডাক্তারদের কাজ হোমিওপ্যাথিটা করে। আমাদের খুব গর্ব যে আমাদের ভেতরে এমন ছাত্র আছে, ছাত্রী আছে যারা খুব সুন্দর স্ট্যাটিস্টিক্যালি কেসটা প্রেজেন্ট করতে পারে। সেটা আগে ছিল না। এখন শুধু শুভ্রনীল মুনমুন না, এরকম আরো বেশ কিছু ছেলে মেয়ে হয়ে গেছে যারা খুব সুন্দর স্ট্যাটিস্টিক্যালি প্রেজেন্ট করতে পারে। কিন্তু স্ট্যাটিস্টিক্যালি কেস প্রেজেন্ট করতে গিয়ে আর ইন্ডেক্স জার্নালে লেখা বার করতে গিয়ে যদি আবার হোমিওপ্যাথিক প্র্যাকটিসটার ব্রাইডিয়াল স্ট্রাকচার অ্যাপ্লিকেশনটাই ভুলে যায়, যে বুঝতে পারে না কোথায় আলাদা করবো, দুটোই দিয়ে দেয়, ভাবে তো একটাই কাজ করবে, দিয়ে দিয়ে আমি ব্রাইডিয়াল স্ট্রাকচারই ইনক্লুড করতে পারছি না, তাহলে আমার এডুকেশনের জায়গাটা থাকে। তা এই জায়গাটা আমাদের কিন্তু হোমিওপ্যাথি আজকে অনেক জায়গা খারাপ হয়েছে, সারা পৃথিবীতে জুড়ে হয়েছে, কিন্তু যেখানে যেখানে প্র্যাকটিসটা ঠিক আছে সেখান থেকে হোমিওপ্যাথি উঠতে পারেন। এত গন্ডগোলের পরেও এত আমাদের অর্থনৈতিক, এত আমরা খুব খারাপ জায়গায়, সারা ভারত ঘুরলে দেখবেন আপনার পশ্চিমবঙ্গ, আমরা বলি যে আমরা এখনো 20 টাকায় ডিম ভাত পাই, এই পাই, আমরা খুব আছি, এত নিচে তো। কিন্তু আমাদের এখানে হোমিওপ্যাথির যে স্থান, হোমিওপ্যাথিক প্র্যাকটিসের অলিতে গলিতে গিয়ে যে ক্লাসিক্যাল হোমিওপ্যাথি পাওয়া যায়, আপনি দিল্লিতে গিয়ে, মুম্বাইতে গিয়ে প্রচুর দূরবীন নিয়ে খুঁজেও আপনি এরকম হোমিওপ্যাথি ডাক্তার পাবেন। ঠিক যেরকম যা আয়ুর্বেদ বলতে বোঝায়, আয়ুর্বেদিক প্র্যাকটিশনার নেই। আয়ুর্বেদিক প্র্যাকটিশনাররা সবাই অ্যালোপ্যাথি প্র্যাকটিস করেন, দে আর অ্যালাউড টু প্র্যাকটিস অ্যালোপ্যাথি। সেই জন্য আয়ুর্বেদে একটা সিটও ভর্তি দেরি হয় না। আজকে 4 বছর আগে, আমি, আপনারা জানেন না হয়তো, আমি 5 বছর ডিনো মানে অফিসার ইনচার্জ ছিলাম। হাত কাঁপে, বুক কাঁপে, দেখলে ঘেন্না লাগে যে হোমিওপ্যাথি রেমেশনের মধ্যে লেখা আছে, তা আমাদের কাউন্সিল থেকে করা, ন্যাশনাল কমিশন থেকে করা, নতুনের মধ্যে ওষুধগুলো দেওয়া আছে, কিন্তু আমাদের কলেজের ওই দেখে ছেলেগুলো ভর্তি হচ্ছে না। কারণ ওখানে 2 লাইন লেখা আছে যে এগুলো তোমাকে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া জানার জন্য পড়তে বলা হচ্ছে, এটা তুমি অ্যাপ্লাই করতে পারবে না, এটা তোমার কোথাও। সেই জন্য ওইটা অনুযায়ী আমাদের সঙ্গে সঙ্গে প্রাইভেট কলেজগুলো ভর্তি হয়ে যাচ্ছে না। কারণ মহারাষ্ট্রে ওরা জানে, ওরা সবাই জানে যে ওরা অ্যালোপ্যাথি করতে পারবে। আপনাদেরকে একটা আমার ওপেন, আমার কোনো অসুবিধা নেই, একটা ছোটখাটো জিনিসের জন্য আমার প্রয়োজন হচ্ছিল
যে আমরা কি করে পেশেন্ট বাড়ানো হয় ওপিডি আইবিটি তে আমরা চেষ্টা করবো। স্পেন রয়েছে, বীরেন্দা জানে। কিছুদিন আগে প্রলয়ের কাছে আমরা প্রস্তাব দিলাম ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথিতে, যে ওখানে তো পেশেন্ট ভালোই হয়। আমি এমডি করার সময় থেকে 1500-2000 ছিল, এখনো প্রায় তাই আছে। সব মিলিয়ে ধরলে 4000 হয়ে যায়, সেটা সব ধরে স্যাটেলাইট ধরে। তাহলে 2-2500 পেশেন্ট সবসময়ই থাকে। এরকম কোট্টায়ামেরও একটা জায়গায় আছে যেখানে আছে। প্রাইভেট কলেজ কন্যাকুমারী সারদা কৃষ্ণ বলে আছে, সেখানেও আছে। একটা জিন্স বলে কলেজ আছে, সেখানেও আছে তেলেঙ্গানা প্রাইভেট কলেজ। আমরা এখানে কিছু ওয়ার্কশপ করবো যাতে পেশেন্ট কি করে বাড়ানো যায় এই নিয়ে আমরা 1 বছরের প্রিন্সিপালদের একটা টার্গেট দেবো, যে ইচ্ছা করলে তুমি পেশেন্ট বাড়াতে পারো। পেশেন্ট হয় না এরকম হয় না, তোমার ইচ্ছা নেই তাই হয় না, নয় তোমার ম্যানেজমেন্ট চায় না তাই হয় না, অথবা তোমার মাথায় বুদ্ধি নেই তাই হয় না। তোমাকে ওকে আমরা পথ বাতলে দেবো।